দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে। আর আপনাদের সাথে পুরো সময় জুড়ে আমি থাকছি জিনি আক্তার। দর্শক, প্রাণী সম্পদ দেশের অর্থনৈতিক আরেকটি বড় খাতের একটি, এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গৃহপালিত পশু পাখি লালন পালন করেন, কিন্তু তারপর অনেক সমস্যার মুখে পড়ে যান। সেই সমস্যাগুলো নিয়েই কিন্তু আজকে সমাধান দিতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর নন্দ দুলাল টিকাদার, প্রকল্প পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। এবং আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি স্যার। আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি, এবং রীতিমতো বলছিলাম যে অনেকের বাসায় তারা গৃহপালিত পশু লালন পালন করছেন এবং অনেকেরই অনেক রকম সমস্যা আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন আছে আমার কাছে। আমি শুরুতেই প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি রংপুর থেকে এসেছে আক্তার হোসেন। তিনি জানতে চেয়েছেন যে তার ছাগলের পেট ফুলে যাওয়ার যে কারণ, সে কারণটি কি এবং এটির সমাধান কি হতে পারে? ছাগলের পেট ফুলে যাচ্ছে। আমরা জানি যে ছাগল তার প্রিয় খাবার যদি পায় সে খুব দ্রুত এবং বেশি পরিমাণে খেয়ে ফেলে। তো বেশি খাবার খেলে, বিশেষ করে শস্যদানা এবং খুব কচি ঘাস, এগুলো যদি বেশি খায় তাহলে পেটের ভিতরে যে তাদের পাকস্থলী, সেই পাকস্থলীতে যে মাইক্রো অর্গানিজম বা জীবাণুগুলো থাকে, যারা এই খাবারগুলো হজমে সহযোগিতা করে, তারা দ্রুত বৃদ্ধি পেয়ে যায় এবং গ্যাস তৈরি হয়। এই গ্যাস যদি ছাগলের পেটে জমা হয়ে যায়, যদি বের না হতে পারে, তাহলে ছাগলের পেট ফেঁপে যায়। অনেক সময় হইতে পারে যে তারা বেশি করে দানাদার খাবার খেয়ে ফেলছে, বা কিছু শক্ত খাবার, যেমন অনেকে আপেল খেতে দেয় ছাগলকে, বা অনেকে গাজর, মিষ্টি কুমড়া, মূলা, এগুলো খেতে দিলে এগুলো যদি তাদের খাদ্যনালীতে আটকে যায়, তাহলে এই পেটের ভিতরে যে গ্যাসটা জমা হয়েছে সেই গ্যাসটা বের হতে পারে না, পেটটা তখন ফুলে যায়। সেক্ষেত্রে স্যার সমাধানটা কি হতে পারে? এই পেটটা ফুলে যায় সাধারণত এই যে পেটের যে রুমেন বা যে জায়গাটায় খাদ্য প্রথম গিয়ে জমা হয়, সেটা থাকে পেটের বাম পাশে। তো স্বাভাবিকভাবেই আমরা যখন দেখি যে ডান পাশ থেকে বাম পাশটা অনেক বেশি ফোলা হয়ে গেছে, তখন আমরা এটাকে ব্লড বা ছাগলের পেট ফাঁপা বলি। তো এই পেট ফাঁপার জন্য আমাদের যে আগে থেকে আমরা যে সতর্কতা অবলম্বন করব, সেটা হচ্ছে যে ছাগল যাতে বেশি পরিমাণে খাবার খেতে না পারে একবারে, এবং খুব কচি ঘাসের খেতে যেন ছাগলকে চড়তে না দেওয়া হয়। ঘাসটা একটু শক্তপোক্ত হলে তারপরে খাবে। আর দানাদার খাবার দিলে তাকে অল্প অল্প করে খাবার দিতে হবে, যাতে সে একবারে বেশি দানাদার খাবার খেতে না পারে। আর যদি পেট এরকম অবস্থা হয়, পেট যদি ফেঁপেই যায়, তাহলে মিনারেল অয়েল এটা দিলে গ্যাসটা প্রশমিত হয়। আমরা যদি কিছু খাবার সোডা, 50 গ্রামের মতো খাবার সোডা এবং 50 গ্রাম আদা, এটি পিষে তার রস নিয়ে যদি কিছু পানির সাথে মিশিয়ে খাইয়ে দেই, তাহলে এর মানে পেটে যে অ্যাসিডটা জমা হয়েছে সেই অ্যাসিডটা প্রশমিত হয়। আচ্ছা, ছাগলকে যদি আমরা হাঁটা চলা করাই, তাহলেও কিন্তু কিছু গ্যাস বের হয়ে সে রিলিফ পায়। তো এভাবে আমরা যদি সতর্ক থাকি, এবং তাহলে অনেক সময় ছাগলের মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চট্টগ্রাম থেকে আপনার কাছে রুবিনা আক্তার জানতে চেয়েছেন তার হাঁসের ঘাড় বাঁকা হয়ে যাওয়া এবং চলতে না পারার এই যে রোগ, এটি কোন রোগ এবং সমাধান কি? হাঁসের ঘাড় বাঁকা হয়ে যাওয়া এবং অসাড়তা বা চলতে না পারা, এ কতগুলো কারণে হতে পারে। একটা হতে পারে ভিটামিনের অভাবে। খাদ্যে যদি ভিটামিন ই এবং ভিটামিন B1, ভিটামিন ই এবং ভিটামিন B1-এর অভাব থাকে, তাহলে ঘাড় বাঁকা হতে পারে এবং অসাড়তা, চলতে ফিরতে অসুবিধা হতে পারে। এছাড়াও যদি ক্লোস্ট্রিডিয়াম নামে এক ধরনের জীবাণু আছে, তার থেকে বটুলিজম রোগ হয়। সে বটুলিজম হয় সাধারণত মজা পুকুরে, যদি সেখান থেকে যদি হাঁস চড়ে, তাহলে সেখান থেকে যে টক্সিন হয়, সেই টক্সিনের জন্য এরকম হতে পারে। এজন্য আমাদের যে খাদ্যে যাতে ভিটামিন ই এবং ভিটামিন B1 থাকে, অর্থাৎ শস্য জাতীয় মানে বীজ জাতীয় খাবার। হ্যাঁ, আমরা যদি তেল বীজের যে খোলটা, আমরা তেল নেওয়ার পরে যে খোল পাই, সেই খোলের ভিতরে
আমরা সেই যে ভিটামিন ই পাই। এছাড়াও বিভিন্ন মাল্টিভিটামিন যে আছে তার ভিতরে ভিটামিন ই এবং ভিটামিন বি থাকে, আমরা এটা খাবারে মিশিয়ে খাওয়াতে পারি। আর যাতে মজা পুকুরে পচা খাবার যাতে না খায় হাঁস, সেদিকে আমরা খেয়াল রাখবো এবং কোনোভাবেই হাঁসকে পচা খাবার দিলে এই বটুলিজম হতে পারে, সে জিনিসটা আমরা খেয়াল রাখবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা দুটো প্রশ্নের সমাধান পেয়ে গেলাম, তবে আপনারা জানেন যে অনেক মাধ্যম থেকে আমাদের কাছে প্রশ্ন আসে। এবার আমাদের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছেন একজন, আমরা ভিডিও বার্তার মধ্য দিয়ে তার প্রশ্নটি জেনে নেই। চলুন। আমরা আসলে ছাগল কেনা বেচা সাথে জড়িত এবং খুব অল্প সময়ের জন্য আমরা আমাদের খামারে এই ছাগলগুলি রাখি, খাসিগুলি রাখি। রিসেন্ট টাইমে বেশ কিছু আমরা খাসির কিছু প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে খাসিগুলি শুধু ঘুরছে, হ্যাঁ, ওদের মাথাটা এক টাইপের করে ডান দিকে বা বাঁদিকে ঘুরে খাসিগুলি ঘুরছে। ওরা ঘুরতে মানে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে, ওদের পথটা খুঁজে পায় না। সো এরকম বেশ কিছু প্রবলেম ফেস করতেছে এবং এগুলো হঠাৎ করে অনেক সময় দেখি যে খাসিগুলি মারা যাচ্ছে। সো এর ভিতরে একটা খাসির আমরা আসলে মাথাটা থেকে দেখতে পেলাম যে মাথার ভিতরে, ব্রেনের ভিতরে একটা টিউমারের মতো, পানির মতো একটা জিনিস বলের মতো দেখতে পাচ্ছি। সো আসলে এই টাইপের খাসি যদি বা ছাগলগুলি যখন আমরা পাই, সো সেক্ষেত্রে এদেরকে আসলে কী ধরনের ট্রিটমেন্ট করলে ভালো হয় সেই বিষয়ে যদি সমাধান জানা যেত খুব ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। স্যার, উনি যেমনটি বলছিলেন যে দিক বিদিক হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে মারা যাচ্ছে, এবং এই যে টিউমারের কথাটাও বললেন, তো সর্বোপরি আপনার কাছে এটার মানে কারণ এবং সমাধান কি? এটি একটি কৃমিজনিত কারণ। এটা এক ধরনের ফিতা কৃমি। আচ্ছা। এই ফিতা কৃমি তার জীবনচক্রের একটা পর্যায়ে এরা ছাগলের পেটের থেকে নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কে চলে গিয়ে ওইখানে ওরা ডেভেলপ করে এবং তাদের সেই কৃমির যে স্কোলেক্স, তার চতুর্পাশে একটি ওয়াটার বডি, একটা স্যাক তৈরি হয়, একটা বেলুনের মতো তৈরি হয়। ভিতরে এই কৃমিগুলো বাড়তে থাকে আর এই বেলুনটা আস্তে আস্তে পানি ভর্তি হইতে থাকে, বড় হইতে থাকে। এটা বড় হওয়ার ফলে তার ব্রেনের উপরে চাপ দেয়। ব্রেনের উপরে যখন ক্রমাগত চাপ দিতে থাকে, তার ওখানে ব্যথা অনুভব হইতে থাকে, যার জন্য যেদিকে মাথার যেদিকে এই গিড বলি আমরা এটাকে, যেদিকে গিড হয় সেদিকে ছাগলটা ঘুরতে থাকে, ক্রমাগত ঘুরতে থাকে। এ খাওয়া দাওয়া করতে পারে না ঠিকমতো চলতে পারে না, যেহেতু তার ব্রেন এফেক্টেড হচ্ছে, চাপ পড়তেছে, যার জন্য অনেক সময় সে মারাও যেতে পারে। তো এর চমৎকার একটি চিকিৎসা আছে, অবশ্য সেটা সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে আমরা এই গিটটা যদি অপসারণ করে ফেলি, তাহলে 2-3 দিনের ভিতরে অপসারণ করার সাথে সাথেই এটাই ভালো হয়ে যায় এবং এটা উন্ড বা ক্ষতটার সাথে 2-3 দিন সময় লাগে এবং এটার মানে সাকসেস রেট খুব হাই। তাহলে অল্প সময়ের মধ্যেই চিকিৎসকের কাছে গেলে আর এটার মৃত্যু হয় না। আচ্ছা, মানে অপারেশন বাদ দিয়ে তো আর কোনো না, অপারেশন বাদ দিয়ে এটা সমাধান নেই। দর্শক, আমাদের কাছে এবারে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের মধ্য দিয়ে, অনেকে মেসেঞ্জারের মধ্য দিয়ে কিন্তু প্রশ্নগুলো পাঠিয়েছেন। যদিও কেউ ইমেল করে, কেউ ভিডিও বার্তা পাঠায়, কেউ ফোন কলে, কিন্তু এবারে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো মেসেঞ্জারে। আমরা মেসেঞ্জারের প্রথম প্রশ্নটি নেব। দিনাজপুর থেকে প্রশ্ন এসেছে। দিনাজপুরে রিয়াজুল করিম জানতে চেয়েছেন, কোয়েলের ডানা ঝুলে পড়া ও হঠাৎ মৃত্যু এটি কী রোগের লক্ষণ? কোয়েলের ডানা ঝুলে যাওয়া এবং হঠাৎ মৃত্যু, এটা আলসারেটিভ এন্টারাইটিস, অর্থাৎ পাকস্থলী এবং অন্ত্রে যদি আলসার হয়, এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য হয়, তাহলে কোয়েল দুর্বল হয়ে যায় এবং তখন তার ডানা ঝুলে যায় এবং মৃত্যু হতে পারে। এছাড়াও মারেক্স নামে আরেকটি রোগ আছে, সেটি একটি ভাইরাসজনিত রোগ। সেই রোগেও কোয়েল মারা যেতে পারে, সেক্ষেত্রে প্যারালাইসিস হয়, প্যারালাইসিসের জন্য ডানা ঝুলে যেতে পারে। তো আমরা যদি আলসারেটিভ এন্টারাইটিসটা এটা আমরা চিকিৎসা করতে পারি, যেহেতু এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, তো আমরা একজন ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসক, রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হলে উনি এটি সঠিকভাবে রোগ নিরূপণ করে চিকিৎসা দিলে এর থেকে সমাধান পাওয়া সম্ভব, মুক্তি পাওয়া সম্ভব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা পরবর্তী প্রশ্ন নিব। নওগাঁ থেকে পরবর্তী প্রশ্ন এসেছে। হাসিনা বেগম তিনি প্রশ্ন করেছেন যে ভেড়ার গায়ে গুটি দেখা দিলে সেক্ষেত্রে সমাধান কি?
হ্যাঁ, এটি খুবই কমন ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে। এটিকে বলা হয় কন্টাজিয়াস একথাইমা বা সংক্রামক একথাইমা। আচ্ছা ছাগল এবং ভেড়া দুটোরই হয়। এতে মুখে এবং মুখের চারপাশে, নাকে, এই সমস্ত জায়গায় প্রথমে ফোস্কা হয়, পরে ফোস্কাটা একটু ফুসকুড়ি বা এর ভিতরে পুজ হয় এবং পরবর্তীতে ফেটে গিয়ে স্ক্যাব বা মামড়ি পড়ে। এটি আর সহজে সারতে চায় না, ওই অবস্থায় থেকে যায়। আচ্ছা তো এর ফলে ছোট বাচ্চার যদি হয় তাহলে সে ঠিকমতো মায়ের বাট থেকে দুধ খেতে পারে না, বড় ছাগল ঠিকমতো খাবার খেতে পারে না। তো এটা একটি ভাইরাসজনিত রোগ। প্রতিরোধের জন্য আমাদেরকে আক্রান্ত ছাগল বা ভেড়াকে সরিয়ে রাখতে হবে এবং তার ব্যবহৃত যে খাবার পাত্র, পানির পাত্র, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে এবং তাকে চিকিৎসা, যতদিন পর্যন্ত সে সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত ভালো ছাগল ভেড়ার সাথে মিশানো যাবে না। তবে এর সহজ একটি চিকিৎসা আছে। আমরা যে ফিটকিরিটা ব্যবহার করি বিভিন্ন কাজে, অনেকে শেভ হবার পরেও আমরা দেখেছি যে সেটা ব্যবহার করে। তো এই ফিটকিরিটা আবার পানি বিশুদ্ধ করতেও ফিটকিরি ব্যবহার করা হয়। তো ফিটকিরি গুঁড়া করে এটা দিয়ে যদি আক্রান্ত স্থান পরিষ্কার করে তাহলে এটি দ্রুত ঠিক সুস্থ হয়ে যায়। আর এছাড়া অন্য কোনো কারণে হয়েছে কিনা সেজন্য একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিলে অন্য কোনো কারণ যদি থাকে তাহলে সেটিও রিমুভ করা সম্ভব। বাহ, অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলে প্রশ্ন করে তার উত্তরটি জানতে চান। এ পর্যায়ে আমরা ঠিক তাদের মধ্যে থেকে একজনকে ফোন কলে নেব। ফোন কলে এই মুহূর্তে আমার সাথে কে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনার কোথা থেকে বলছেন? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি যশোর থেকে তরুণ কুমার বলছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি গরুর কৃমি মুক্ত রাখার উপায় কি? গরুর যে কৃমি, সেই কৃমি মুক্ত রাখার উপায় উনি আপনার কাছ থেকে জানতে চাইছেন। গরু লালন পালনের ক্ষেত্রে কৃমি একটি খুবই কমন সমস্যা। তো উনি সে মূল জায়গায় প্রশ্নটি করেছেন যে আমরা যদি গরু কৃমিমুক্ত রাখতে পারি তাহলে এর উৎপাদন অনেক গুণে বেড়ে যায়, স্বাস্থ্য ভালো থাকে এবং দুধ উৎপাদনও বেড়ে যায়। তো কৃমিমুক্ত রাখতে হলে আমরা জানি যে গরু ছাগলের প্রায় 3 ধরনের কৃমি হয়: গোল কৃমি, ফিতা কৃমি এবং পাতা কৃমি। তা আমি কৃমিমুক্ত করার আগে যদি গরুর গোবরটা যদি স্থানীয় প্রাণী হাসপাতালে বা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যদি পরীক্ষা করিয়ে নেই তাহলে সুনির্দিষ্টভাবে কোন কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে সেই কৃমির সুনির্দিষ্ট চিকিৎসা করা যায়। আচ্ছা, এছাড়াও একটি রুটিন প্রোগ্রাম আছে, অর্থাৎ যে এলাকায় যে ধরনের কৃমির প্রাদুর্ভাব বেশি থাকে সেই এলাকায় আমরা যদি 4-5 মাস পর পর গরুকে কৃমিনাশক ব্যবহার করি ডাক্তারের পরামর্শ অনুসারে তাহলে কৃমিমুক্ত রাখা যায়। আরেকটা হচ্ছে যে কৃমির যে সোর্স বা উৎস, হ্যাঁ, আমরা গরুর গোবরটাকে যদি সঠিকভাবে ডিসপোজ করি, যেমন বায়োগ্যাস প্লান্টে যদি আমরা গোবর ব্যবহার করি অথবা যারা বায়োগ্যাস প্লান্ট করেননি সেই সমস্ত কৃষক ভাইয়েরা বা খামারি ভাইয়েরা যদি গর্ত খুঁড়ে গরুর গোয়াল থেকে বা খোয়ার থেকে গোবরটা নিয়ে সেখানে যদি সঠিকভাবে পচিয়ে ফেলেন তাহলে আর ঘাসের ভিতরে এই গোবর থেকে যে কৃমির ডিমটা যে ছড়াবে সেটা আর ছড়ায় না। দর্শক, অনেকগুলো প্রশ্ন এবং একই সাথে তার সমাধান আমরা পেয়ে গেছি, কিন্তু পরপর অনেকগুলো প্রশ্নই আমাদের কাছে আছে। সেই জায়গা থেকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রাজশাহী থেকে প্রশ্ন এসেছে আমার কাছে। রাজশাহীর আফরোজ প্রশ্ন করেছেন, ছাগলের নাক দিয়ে রক্ত পড়লে কোন রোগের লক্ষণ হতে পারে এবং একই সাথে করণীয় কি? ছাগলের নাক দিয়ে রক্ত পড়ার কয়েকটি কারণ হতে পারে। তো তার অন্যতম হচ্ছে যে ছাগলের নাকের উপরে যদি কোনো আঘাত প্রাপ্ত হয় বাইরে থেকে তাহলে নাকের ভিতরে শিরা উপশিরা ছিঁড়ে রক্ত আসতে পারে। এছাড়াও নাকের ভিতরে যদি শক্ত কোনো কিছু ডালপালা এমন কোনো কিছু প্রবেশ করে তার জন্য হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে নাকের ভিতরে কৃমির লার্ভা জমা হয় বা মাছি যে ডিম পাড়ে
ক্ষত থাকলে, নাকের ভিতরে কোনো কারণে ক্ষত হলে সেখানে মাছি ডিম পাড়ে এবং সেখান থেকে যে লার্ভা তৈরি হয় সেখান থেকে ক্রমাগত রক্ত বের হতে পারে। তা আমরা আগে একটু পরীক্ষা করে দেখব যে তার নাকের ভিতরে কোনো ধরনের ক্ষত বা কোনো কিছু আছে কিনা। যদি ক্ষত থাকে তাহলে সেটা পরিষ্কার করব। যদি এটি লার্ভাজনিত কারণে হয়ে থাকে তাহলে এক ধরনের কৃমিনাশক আছে আইভারমেকটিন, এটি দিলে কৃমি এবং মাছির লার্ভা দুই দূর হতে পারে এবং ক্ষতটি পরিষ্কার করে রাখতে হবে। চমৎকার স্যার। আরেকটি প্রশ্ন আছে খুলনা থেকে, আরেকটি প্রশ্ন আপনার কাছে করেছে আজিজুল হক। তিনি জানতে চাইছেন যে হাঁসের গায়ে কাঁপুনি দিয়ে মারা যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? আসলে হাঁসের বয়সটা কেমন সেটা জানতে পারলে ভালো হতো, কারণ ছোট হাঁস যদি হয় তাহলে অনেক সময় হাইপোথার্মিয়া অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়া, শরীরের তাপমাত্রা যদি কমে যায় তাহলে তারা গায়ে কাঁপুনি আসতে পারে। তো সে তাপমাত্রা কমে যেতে পারে হয়তো আবহাওয়াগত কারণে, অথবা হাঁস যদি বাচ্চা অবস্থায় তার পালক যখন পরিপূর্ণ না হয়েছে সেই অবস্থায় সে যদি ঠান্ডা জায়গায় থাকে পানিতে ভেজে তাহলে এমন হতে পারে, কাঁপুনি আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা তাকে যে ব্রুডিংয়ের ব্যবস্থা অর্থাৎ আলোর নিচে তাকে তাপ দিয়ে গরম করার ব্যবস্থা করলে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাই। যেহেতু আমাদের এই ভাইটি বয়স বলেননি, সুতরাং আমার মানে বয়স্ক হাঁস যদি এমন হয় তাহলে সেটাই কি কারণে হতে পারে। সেটি বটুলিজমের জন্য হতে পারে, সীসা বিষক্রিয়ার জন্য হতে পারে, বা আমরা অনেক সময় হাঁস চলতে যায় সেখানে ফসলে যদি কেউ কীটনাশক প্রয়োগ করে সেই সমস্ত ক্ষেতে যদি হাঁস চলতে যায় তাহলেও সেখানে এই যে বিষক্রিয়ার ফলে হাঁসের গায়ে কাঁপুনি আসতে পারে। এছাড়া আরেকটি রোগ আছে যেটাকে আমরা বলি ডাক প্লেগ। এটি একটি ভাইরাসজনিত রোগ। ডাক প্লেগ থেকে মুক্তির একটি, যদিও ভাইরাসজনিত রোগ, কিন্তু বছরে একবার যদি আমরা ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে রাখি, এবং ডাক প্লেগ ভ্যাকসিন আমাদের প্রতিটি উপজেলায় যে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আছে সেখানে ভ্যাকসিন সরবরাহ করা হয় আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। আমাদের খামারিরা সেখান থেকে ভ্যাকসিন প্রয়োগ করে নিতে পারেন বা নিজেরাও এই ভ্যাকসিন নিয়ে গিয়ে তাদের হাঁসের খামারে প্রয়োগ করতে পারেন। আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান আপনার কাছ থেকে পেয়ে গেলাম এবং আমরা আশা করছি পরবর্তীতে আবারও আমরা আপনাকে সাথে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দীপ্ত টিভিকে ধন্যবাদ। দর্শক, এরকমই যদি আপনাদের কাছে অনেক রকম প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই প্রশ্নটি পাঠান আমাদের এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, আমরা অনেকগুলো প্রশ্ন পাই এবং তার সমাধানও আপনাদেরকে দিয়ে থাকি। এবারও আমরা অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে পাওয়ার আশা করছি, কারণ সেটি গৃহপালিত পশু হোক কিংবা ফল ফুল গাছ শাকসবজি যে কোনো ক্ষেত্রেই হোক, কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা পাঠাতে পারেন। স্ক্রিনে দেয়া নাম্বার অথবা মেইল করতে পারেন, অথবা একই সাথে আপনারা ফেসবুকে যে মেসেঞ্জার রয়েছে সেখানেও কিন্তু আপনারা প্রশ্নটি পাঠাতে পারেন, অথবা আপনারা চাইলে ভিডিও বার্তাও কিন্তু আপনার প্রশ্নটি পাঠাতে পারেন। দর্শক, আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা রয়েছি এবং পরবর্তী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আপনাদের সকল প্রশ্নের সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ নিল নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই আয়োজনটি।